90% এসসি এসটি মানুষের বাস, 90% ভাই। এবং দক্ষিণ চব্বিশ জেলায় শিডিউল কাস্টের সংখ্যা বেশি, তারপরে ওবিসি কিছু আছে, ওবিসির সংখ্যা খুব কম, কারণ ব্রাহ্মণ আছে, এখানে ক্ষত্রিয় বৈশ্য নেই। এখানে খুব সুচতুরভাবে ইতিহাস ছিল, মানে RSS এমনভাবে তাদের মহামশলা ধোলাই করেছে যে মুসলমান মানেই হচ্ছে জঙ্গি সন্ত্রাসী, মুসলমানরা 4-5টা বিয়ে করে, মুসলমানরা হচ্ছে যে অনেকগুলো বাচ্চা নেয়, হ্যাঁ, তারা পাকিস্তানের পতাকা তোলায়, এই সমস্ত মানে বিষয়গুলো তাদের মধ্যে এমনভাবে মিশে দেওয়া হয়েছে যে মানুষ এটা নিয়ে মেতে আছে যে মুসলমান হচ্ছে আমাদের ভারতীয় নয়, মুসলমানরা বিদেশি। এইটাই ধারণাটা করে উঠেছে, যার ফলে আমার জেলাতে ইতিমধ্যে আমরা 4টে মব লিঞ্চিংয়ের আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করেছি। একটা হচ্ছে কালিকাপুরে সুরাব হোসেন, এটা আপনারা জানেন, পুলিশ কর্মী, বেধড়ক পেটানো হয়েছে। আমরা শুরু করছি। সঙ্গীত গাইছেন দাশরথী মণ্ডল, বিখ্যাত গণসংগীত শিল্পী। তিনি কলকাতার বিভিন্ন রাজপথে বিভিন্ন আন্দোলনের সঙ্গে দীর্ঘদিনের সঙ্গে আমরা যুক্ত। বহু প্রতিবাদী সংগ্রাম লড়াই আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে লড়াই করেছি বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে। এখন গণসংগীত গায়ে শোনাবেন দাশরথী মণ্ডল। মানবাধিকার কর্মী সুজাত ভদ্র, সুজাতকে ডায়াসে আসার জন্য অনুরোধ করছি। আসছে বাসুদেব এসছে আমাদের বন্ধুমুক্তি কমিটির রাজ্য কমিটির সহ-সভাপতি বাসুদেব বসু, রাজ্য বন্ধুমুক্তি কমিটির রাজ্য কমিটির সম্পাদক মন্ডলী সদস্য ভানু সরকার, বন্ধুমুক্তি কমিটির রাজ্য সম্পাদক ছোটন দাস, সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এখন শুরু করছি আমাদের গণসংগীতকে গায়ে শুরু করছেন দাশরথী মণ্ডল। নমস্কার, উপস্থিত সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, আমার বড়দের প্রণাম আর আমার বয়সীদের অভিনন্দন, ছোটদের বুক ভরা ভালোবাসা। আজকের এখানে বন্ধুমুক্তি কমিটির জেলা সম্মেলন, আপনারা বিভিন্ন বক্তার বক্তব্য শুনবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সুজাত ভদ্র, ছোটন দাস, এনারা আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আর আমি আপনাদের সামনে গান গাইব। আমি বিখ্যাত নয়, আমি গান গাইবার চেষ্টা করি, সেটা যদি আপনাদের ভালো লাগে তাতে আমারও ভালো লাগবে। আমি প্রথম এই অনুষ্ঠানের ডিঙ্গা ভাসিয়ে আমি গানের বা এই সম্মেলনের অনুষ্ঠান শুরু করে দিচ্ছি। আমি শুরু করছি আমার গান ডিঙ্গা ভাষাও সাগরের সাথে। ডিঙ্গা ভাষা সাগরের সাথে, ডিঙ্গা ভাষাও সাগরে, ডিঙ্গা ভাষাও সাগরে সাথী রে, ডিঙ্গা ভাষাও সাগরে, পূবের রাঙা হলো সাথী, ঘুমায় না আর জাগরে, ডিঙ্গা ভাষাও সাগরে সাথী রে, ডিঙ্গা ভাষাও সাগরে, ভাষাও ডিঙ্গা সাগরে, ভাষাও রে ডিঙ্গা সাগরে, ভাষাও রে ডিঙ্গা সাগরে, ভাষাও রে ডিঙ্গা সাগরে। ও ও ও ও
ও ডঙ্গার টানে পরাণ ছিল বান্ধা কেন রে বন্ধু এতকাল ছিল পরাণ বান্ধা এতকাল করজি গুমরি ডাকে শোনাই তরঙ্গ উত্থাল পাতাল ওই তরঙ্গ উত্থাল পাতাল পাল তুলে দাও হাল ধরো হাতে দুস্তর সাগর হব পার পাল তুলে দাও হাল ধরো হাতে দুস্তর সাগর হব পার জাগায় মাতন ঢেউয়ে নাচন মরণ বাচন একাকার ডিঙ্গা ভাষাও সাগরে সাথী রে ডিঙ্গা ভাষাও সাগরে ভাষাও ডিঙ্গা সাগরে ভাষাও রে ডিঙ্গা সাগরে ভাষাও রে ডিঙ্গা সাগরে ভাষাও রে ডিঙ্গা সাগরে। ভারতবর্ষে ভারতবর্ষে যে মানে চক্রান্ত চলছে, রাষ্ট্রের যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা সব সময়ের জন্য আমরা কথা বলি, কেউ সাংস্কৃতিক মুভমেন্ট করি, কেউ বক্তব্য রাখি। ভারতবর্ষে যেটা চলছে সেটা হচ্ছে এখানে আরএসএস প্রভাবিত যে বিজেপি সরকার, তারা চাইছে এখানে এক ধর্মের মানুষকে রাখতে, সেটা হচ্ছে হিন্দু ব্রাহ্মণ্যবাদ। এখানে দলিত নির্যাতিত হচ্ছে, মুসলিম নির্যাতিত হচ্ছে। উত্তরপ্রদেশে লাভ জিহাদের নাম করে মুসলিম ছেলেদেরকে মারধর করা হচ্ছে এবং গণধোলাই করে মেরে ফেলা হচ্ছে। আমাদের এখানেও হচ্ছে, এখানেও আরএসএস ঢুকে গেছে সমস্ত পার্টির মধ্যে। আমি নজরুলের একটি কবিতা দিয়ে শুরু করছি। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। মোরা এক সে দেশের খাইব হাওয়া, এক সে দেশের জল, এক সে মায়ের বক্ষে ফলে এক ফুল ফল। মোরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। চিমটে নেড়ে আধার রাতে করি মোরা হানাহানি, সকাল হলে ভাইয়ে ভাইয়ে করি রে ভাই মারামারি। কাঁদবো তখন গলা ধরে, চাইবো ক্ষমা পরশ পরে,
হাসবো সেদিন বড় করে এই হিন্দুস্থান। মোরা এক বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মোরা এক বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। স্বাধীনতার মান, ব্রিটিশ পিরিয়ডে যে স্বাধীন হয়েছিল ভারতবর্ষ, সেই স্বাধীনতার জন্য এখানে এই বাংলা যে লড়াই করেছিল, এই বাংলার লড়াইতে দুটো জাতি ছিল, এক হচ্ছে হিন্দু আর এক হচ্ছে মুসলিম। এই স্বাধীনতার লড়াইতে আমরা সবাই লড়েছিলাম। তাই সেই স্বাধীনতা আমাদের কাছে নেই, এখন আমরা এখনো পড়াবি। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাথি কিল চর ও চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর পুরোয় ঘুটেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা পায় না আদর সারা জীবন কারোর কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেরা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজি লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের মুখে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বোঝে চাঁদ তারাদের পড়ায় রাখি, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস নিরবধি, স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল মিলে না, প্রবঞ্চকের বিবেকের দ্বারে আবেদন নিবেদন করেও নয়, অধিকার লড়াই করে সংগ্রাম করে আদায় করে নিতে হয়। এখন আপনার সামনে বক্তব্য রাখবেন, বক্তব্যটা স্বাগত ভাষণ দেবেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বন্ধুমুক্ত কমিটির আহ্বায়ক হাইবুল্লাহ নস্কর সাহেব। সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকে আমাদের মাঝে এসেছেন
বিশিষ্ট মানবাধিকার কর্মী এবং বন্দিমুক্তি কমিটির রাজ্য সভাপতি মাননীয় সুজাত ভদ্র মহাশয়, আমাদের মাঝে উপস্থিত আছেন বন্দিমুক্তি কমিটির সম্পাদক ছোটন দাস মহাশয়, এসেছেন সহ সম্পাদক ভানুদা, উপস্থিত আছেন সহ সভাপতি বন্দিমুক্তি কমিটি বাসুদেব বাসু মহাশয়, আছেন প্রদীপ দাসগুপ্ত, দাশরথী মন্ডল মহাশয় এবং প্রিয় সংগ্রামী সাথী সম্মুখে আপনার উপবেশন করা আছেন। আপনাদের বন্দিমুক্তি কমিটির পক্ষ হতে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি আপনাদের সামনে কয়েকটি কথা উপস্থাপন করে আমার আলোচনা সংযুক্ত করব। আসলে বিস্তারিত কথা বলার সময় আজকের এই জায়গাটা নয়। আমাদের মধ্যে অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব আছেন, আজকে আমরা শ্রোতা হিসেবে তাদের কথা শুনব। বিশেষ করে আমাদের মাঝে আছেন সুজাত ভদ্রদা মহাশয়, আমরা তার বক্তব্য শুনবো। তিনি আমাদের মুখ্য আলোচক, প্রধান বক্তা এখানে। তো যাই হোক, আমরা বিশ্বনাথ দা আমাদের প্রতিবেদনের মাধ্যমে অনেক কিছু তুলে ধরলেন। যেহেতু এটা দক্ষিণ 24 পরগনা জেলা সম্মেলন, দুঃখজনক ভাবে হলেও আমাদের দেখতে হয়েছে যে সম্প্রীতির বাংলা, হিন্দু মুসলিম সংহতির বাংলা অনেকটা বিপন্ন হতে চলেছে। শুধু বাংলা নয়, গোটা ভারতবর্ষ, এমনকি ভারতবর্ষকে আপন মহিমায় বিশ্বের দরবারে তুলে ধরেছে যে সংবিধান, যে গণতন্ত্র, তা একেবারে ভুলন্ডিত। আমরা দেখতে পাচ্ছি যে ভারতের গণতন্ত্র, ভারতীয় সংবিধান, এটা ছিল আমাদের অহংকারের। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর এটা আংশিক মুক্ত গণতন্ত্রে পরিণত হতে চলেছে এবং গণতন্ত্রকে ব্যবহার করে প্রকৃতপক্ষে ভারতবর্ষের স্বৈরতন্ত্রের দিকেই নিয়ে চলেছে। সত্যি এটা উদ্বেগের কারণ। যারা আমরা দেশকে ভালোবাসি, অন্যায় মুক্ত, জুলুম মুক্ত, সমস্ত স্তরের নাগরিক সমান অধিকার পাক, বাক স্বাধীনতা পাক, প্রকৃতপক্ষে যারা মানবিক, মানুষের মর্যাদা যারা প্রতিষ্ঠিত করতে চান, তাদের কাছে কিন্তু এটা খুবই দুঃখজনক এবং ভয়াবহ একটা পরিস্থিতি। আপনি যদি সত্যিকার অর্থে মানুষকে ভালোবাসেন, আপনার ঘুম হবে না, আপনি ঘুমাতে পারবেন না, আপনার খাদ্য লবণাক্ত হয়ে যাবে, বিষাদময় হয়ে যাবে আপনার বিছানা। কারণ আপনি দেশকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, অথচ একটা শ্রেণীর ধূর্ত ধর্ম ব্যবসায়ী, রাজনীতি ব্যবসায়ী, তারা আমার আপনার মাঝখানে একটা বিভেদের প্রাচীর তুলে দিয়ে, দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে দিয়ে গোটা ভারতবর্ষকে কুলুষিত করেছে, গণতন্ত্রকে ধ্বংস করে চলেছে, যা এটা ভারতবাসীর কাছে লজ্জাজনক। এবং আপনি দেখুন, বিস্ময়কর ব্যাপার, আইনকে ব্যবহার করছে বেআইনি কাজ করার জন্য, প্রশাসনকে লাগানো হচ্ছে বেআইনি কাজ করার জন্য। একটা মানুষ অন্যায় করছে, আইন তার পাশে দাঁড়াচ্ছে সাফাই করার জন্য। এটা ঠিক, বিশ্বনাথ বলছেন প্রতিবেদনে উঠে এসেছে আমাদের কাছে। যাই হোক, আজকে খুব পরিষ্কার ভাবে আমরা বলি যে গণতন্ত্র যে ভারতবর্ষের যে মর্যাদা যে নিম্ন স্তরে নামিয়ে দিচ্ছে, এর জন্য দায়ী আরএসএস এবং নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার। এমন সরকারটি ভারতীয় গণতন্ত্র কখনো চায়নি। ভারতীয় সংবিধানের রূপকার যারা ছিলেন, তারা এমন অমানুষ ভারতবর্ষের শাসন ক্ষমতা বসবে, তারা এটা চায়নি। তাদের আমলে যদি এরা জন্মাতো, এরা দেশদ্রোহী এবং দেশ থেকে এদের আন্দোলন নিরবধ দ্বীপপুঞ্জ সম্ভবত দেশান্তরিত করা হতো। অথচ তারা আজকে ক্ষমতার মস্তবে। এটা দুর্ভাগ্যভাবে আমাদের দেখতে হচ্ছে। তো
আকাশের মাঝখানে আমরা দেখছি যে ক্ষীণ আলোটুকু দেখতে পাচ্ছি, সর্বত্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্যায় যেখানে, জুলুম যেখানে, সেখানে গর্জে উঠছে ন্যায়ের পক্ষে কথা বলছে বন্ধুমুক্তি কমিটি। আমরা মনে করি ভারতের সংবিধানের সঙ্গে, ভারতীয় গণতন্ত্রের সঙ্গে বন্ধুমুক্তি কমিটির একটা একাত্মতা রয়েছে। তাই আমি মনে করি প্রত্যেকটা ভারতীয় নাগরিককে বোঝার চেষ্টা করতে, বন্ধুমুক্তি কমিটিকে বোঝার চেষ্টা করতে হবে ভারতীয় সংবিধানকে। আপনি যদি সংবিধানকে বোঝেন, নিশ্চয়ই বিশ্বাস করি বন্দিমুক্তি কমিটিকে বুঝতে পারবেন। আপনি যদি আইনকে মান্যতা দেন, তাহলে বন্দিমুক্তি কমিটিকে মান্যতা দিতে হবে। আপনি যদি দেশকে ভালোবাসেন, একটি অত্যুক্তি করেই বলছি, বন্দিমুক্তি কমিটিকে আপনাকে ভালোবাসতে হবে। কারণ আপনার কাছে কোনো নজির নেই, অমানবিক কাজ, বেআইনি কাজ কখনো বন্দিমুক্তি কমিটি করেছে। তাই আমি আপনাদের কাছে আবেদন করব, পৃথিবীর সর্বত্র সমালোচিত হচ্ছে ভারতবর্ষের আইন এবং গণতন্ত্র। এমনকি পাকিস্তানের থেকে নিম্ন পর্যায়ে নেমে গেছে, এটা কিন্তু সমালোচিত হচ্ছে দেশে। বিদেশে এটা রেফারেন্স দেওয়া যেতে পারে, কিন্তু আজকের এই কথাগুলো বলার নয়, কিন্তু আমার বলার লোক কিন্তু আমি সামলাতে পারছি না, বলতে হচ্ছে, যেহেতু এটা বন্দিমুক্তি কমিটির জেলা সম্মেলন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যারা উপস্থিত আছেন, যারা কর্মী আছেন, এটার প্রয়োজনীয়তা কি একটু উপলব্ধি করাতে চাই। আজকে আপনি দেখুন, মত প্রকাশের স্বাধীনতা বিলুপ্ত হয়েছে। আপনি মত প্রকাশ করতে পারবেন না, আপনি মত প্রকাশ করতে পারবেন না, আপনি অন্যায়ের পক্ষে মত প্রকাশ করতে পারেন যদি আপনি তোষণ করেন বিজেপি, আরএসএস মাইন্ডেড যদি হন। ওরা যে কাজটা করাতে চায় আপনি সেটা যদি করেন, আপনি মানুষকে দেশপ্রেমিক হতে পারবেন। কিন্তু ওরা যেটা চায় না সেটা যদি আপনি করেন, কুকুর বেড়া বিদ্বেষে তৈরি হয়ে যাবেন। এটা ভারতীয় সংস্কৃতিতে একটা অনুপ্রবেশ করিয়েছে, যা ভারতীয় সভ্যতার সংস্কৃতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। এজন্য আমি সকলের কাছে আবেদন করব, বিষয়টি আমাদের উপলব্ধি করতে হবে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে সমস্ত বন্দিমুক্তি কমিটির কর্মী সমর্থক আছেন তাদেরকে বলবো, আপনি যদি দেখেন যে স্বৈরাচারী শাসক হিসাবে পাকিস্তানকে লজ্জা দিয়েছে ভারতবর্ষের নরেন্দ্র মোদী, মায়ানমারকে লজ্জা দিয়ে দিয়েছে। ওরা তো একটা অন্য প্রক্রিয়ায় কাজ করেছে। এরা প্রকাশ্যভাবে আইনকে, কোর্টকে, সুপ্রিম কোর্টকে ব্যবহার করে আইন লঙ্ঘন করছে, আমরা দেখতে পাচ্ছি। তো এটা সত্যি লজ্জাজনক। আমাদের পূর্বপুরুষ যারা ভারতবর্ষ স্বাধীন করেছেন, তাদের এটা স্বপ্ন ছিল না। তাদের উত্তরসূরি যারা আমরা, আমাদের কিছু করণীয় নিশ্চয়ই আছে। এখন চুরি করে বসে থাকার কিন্তু সময় নয়, আপনাকে কথা বলতে হবে, মাঠে নামতে হবে, এই অন্যায়ের বিরুদ্ধে আপনাকে বর্জন করতে হবে। আসুন, এরপরে বিশ্বব্যাপী ভারতবর্ষের গণতন্ত্রের একটা ইমেজ ছিল সকলের কাছে, সমাদৃত ছিল, কদর ছিল। আজকের সেই গণতন্ত্র, সেই সংবিধান, যার ইমেজ ছিল, সম্মান ছিল, মর্যাদা ছিল বিশ্বের দরবারে, এখন কিন্তু সেই গণতন্ত্র, সেই সংবিধানে আছে, কিন্তু এই পশু কটার জন্য আজকের সংবিধান আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে। কারণ বিদেশে এদের আচরণ থেকে মনে করছে এটাই হচ্ছে ভারতের সভ্যতা সংস্কৃতি, কিন্তু আমাদের আদি সভ্যতা সংস্কৃতির সঙ্গে এদের চরিত্রের কোনো মিল নেই। সুতরাং এই যে সংবিধানকে হাতে নিয়ে অসাংবিধানিক কার্যকলাপ, এদের কাছে থেকে দুটো পথ, সংবিধানকে রক্ষা করার জন্য এদেরকে নামাতে হবে, অন্যথায় সংবিধানকে মিসইউজ করছে তা বন্ধ করতে হবে যে কোনো ভাবে। তাই আমরা গণতান্ত্রিক ওয়েতে আমরা কাজ করব, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষকে আমরা সচেতন করবো, তারা যেন ভারতবর্ষ সংবিধানকে রক্ষা করার জন্য যা করণীয় তা করে, এই বার্তাটা আমরা দিতে চাই। এরপরে আমরা দেখুন, তারা নতুন করে নিয়ম কানুন তৈরি করছে, নতুন করে নিয়ম কানুন তৈরি করে এমন একটা ভাব নিচ্ছে, মনে হচ্ছে এটাই যেন ভারতীয় নিয়ম কানুন, এটাই সাংস্কৃতিক সভ্যতা। জোর করে চাপিয়ে দিচ্ছে, আপনি যদি না মানেন তাহলে আপনাদের লিঞ্চিং হতে হবে, আপনাকে মিডিয়া মানবে, আর মেরে বলবে এটা নকশাল, এটা জঙ্গি, এটা দেশের দোষী, আর অবৈধ করে আমাদের হজম করতে হবে, মিডিয়া ওদের পক্ষে সবাই গাইবে। ঠিক এভাবে পরিস্থিতির মধ্য দিয়ে ভারতবর্ষ চলছে। তাই বন্দিমুক্তি কমিটি বসে না থেকে মনে করছে আপন জনগণকে সচেতন করা প্রয়োজন। ভারতবর্ষের সংবিধান এই লড়াই, ভারতবর্ষের সংবিধান বাঁচানোর লড়াই, এই লড়াই ভারতীয় প্রাচীন সভ্যতা সংস্কৃতি বাঁচানোর লড়াই, এই লড়াই হিন্দু মুসলিম সম্প্রীতির
সহাবস্থানের লড়াই, তাই লড়াইয়ে আমরা আছি। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা ময়দানে নামুন, এই লড়াইকে অব্যাহত রাখুন, জারি রাখুন। বেঁচে থাকুক ভারতীয় গণতন্ত্র, উজ্জীবিত হোক আমাদের সম্প্রীতি সৌহার্দ্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জেলা সম্মেলনে যারা এখানে এই মাদ্রাসাতে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আজকের এই সভায় আমাদের বক্তব্য খুব সংক্ষিপ্ত, কারণ আমরা মানবাধিকার সংগঠন যখন থেকে করছি তখনই আমাদের যিনি সুজাতদা আছেন তার মাধ্যমেই আমাদের বিভিন্ন মানবাধিকার সংগঠনের আন্দোলন ইত্যাদিতে আমাদের একটা চলাফেরা শুরু করব। ফলে বেশি কথাটা তার থেকে শোনা ভালো। আমরা ওই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে দক্ষিণ চব্বিশ পরগনা সম্মেলনে এসেছি, অন্তত অন্যান্য কাজকর্মের ফাঁকে। মানবাধিকার আক্রান্ত আমাদের দেশে বিশ্বনাথ এবং পরবর্তীতে আমাদের যিনি এখানকার সম্পাদক তিনি এখানে প্রতিবেদনের কথাটা বললেন, তাতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আমাদের দেশের মানবাধিকার আক্রান্ত। তখন মানবাধিকার, সমস্ত মানুষের মানবাধিকার কিভাবে আক্রান্ত হয়, বিশেষ করে এখন যে সরকারটা দিল্লির মসনদে বসে আছে তারা সংবিধানটাকে ধরেই তারা গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে। আমরা বন্দী মুক্তি কমিটি কেন সব জায়গা থেকেই বলি, সামাজিক জায়গা থেকেও এখন একটা গোটা দেশেই আওয়াজ যে সংবিধানটাকে আমাদের বাঁচাতে হবে, সংবিধানটাকে রক্ষা করতে হবে। কেন এই কথাটা বলছি? আমাদের ভারতবর্ষ, আমরা জানি এটা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তো আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী এবং যে সরকারটা, যে দলটা সরকারটা চালাচ্ছে, তারা কিন্তু আমাদের সংবিধানের ধর্মনিরপেক্ষতার সমস্ত কিছু তারা ওলট পালট করে দেওয়ার চেষ্টা করছে। একটু আগে বিশ্বনাথ বলেছেন এখানে যে আমাদের দেশের সংখ্যালঘু মানুষকে একটা পিটিয়ে হত্যা করা হচ্ছে। এটা একটা প্রাতিষ্ঠানিক ভাবে রূপ দেওয়ার চেষ্টা করছে দিল্লিতে অবস্থিত যে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, সেই সরকার তারা একটা চেষ্টা করছে। এবং আমাদের দেশে দেখবেন নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মতো মানুষ, সে কিন্তু যারা এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন যে নাগরিক সমাজ, সেই নাগরিক সমাজকে সন্ত্রাসবাদ হিসাবে চিহ্নিত করা তার কথাবার্তার মধ্যে দিয়ে, তার ভাষণের মধ্যে দিয়ে বারবারই পরিস্ফুটিত হচ্ছে। তারপরেও দেখতে পাবেন যে আমাদের দেশের নিয়ম কানুনকে ভেঙে যে নৌসেনা, বায়ুসেনা এবং যারা স্থলে স্থল বাহিনী, এই সমস্ত জায়গার মাথার উপর নিয়ম কানুন ভেঙে একটা বসানো হয়েছিল চিফ অফ ডিফেন্স স্টাফ। এবং দেখবেন সাম্প্রতিককালে তিনি প্রয়াত হলেন হেলিকপ্টার দুর্ঘটনায়, কিন্তু তিনিও পর্যন্ত মৃত্যুর আগে জম্মু কাশ্মীরের কথা তুলে মানুষের কাছে রাখবার চেষ্টা করেছেন যে সন্ত্রাসবাদকে সাধারণ মানুষ, জম্মু কাশ্মীরের মানুষ, তারা গণপ্রহারে তাদেরকে নিকেশ করবার চেষ্টা করছে। এটাকে সাধুবাদ জানাচ্ছে। আমরা জানি যে এই গণপ্রহার এবং এই যারা মানুষ যারা পিটিয়ে মারছে সাধারণ মানুষকে কাশ্মীরেও, তারা কোথাকার মানুষ, কি বৃত্তান্ত ইত্যাদি আস্তে আস্তে মানুষের কাছে পরিচিত হচ্ছে। সম্প্রতি সবচেয়ে শেষ যে দেখতে পারবেন যে জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদের নামে 3 জন মানুষকে হত্যা করা হলো। তার মধ্যে একজন হচ্ছেন বিশিষ্ট দন্ত ডেন্টিস্ট, দন্ত চিকিৎসক, একজন ব্যবসায়ী। কিন্তু অন্য অংশের মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তারা আমাদের দেশে সংবিধানটাকে প্রদলিত করছে, আমাদের দেশের আইন কানুনকে ভেঙে দিচ্ছে। তার জন্যই একটা সিঁড়ির মতো করে আমাদের দেশে কালা কানুন, দমন পীড়ন এবং তার সাথে সাথে এনআইএ এর মতো বিষয়গুলো আছে। রাজ্য সম্পাদক এখানে উপস্থিত আছেন,
বলতে পারবেন আরো বিস্তারিত ভাবে এনআইএ এর আক্রমণটা কত দূর পর্যন্ত আমাদের পশ্চিম বাংলাতেও পর্যন্ত দেশ ইত্যাদি। কিন্তু সবচেয়ে বড় কথা যে মানবাধিকার বিষয়টা আক্রান্ত এই কারণে যে আমাদের দেশের মানুষকে বোঝানোর একটা চেষ্টা করা হচ্ছে, নতুন নতুন কথা বলে আমাদের ইতিহাসটাকে বিকৃত করে মানুষকে অন্য কিছু উপস্থাপিত করার চেষ্টা করা হচ্ছে। দেখতে পারবেন যে ধরুন আমাদের দেশে রেল, ভারতীয় রেলের একটা রেলওয়ে বোর্ড আছে, তার একটা নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন দ্বারা অনুমোদিত হয়। এখন আপনি চলতে চলতে মোগলসরাই স্টেশন, সেই স্টেশনটার নাম হয়ে গেল দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এটা কিন্তু রেলওয়ে বোর্ড দ্বারা অনুমোদিত নয়, করে দেওয়া হলো একটা আরএসএস এর মানুষ, তারা তাদের ইতিহাসটাকে মানুষের কাছে স্থাপন করবার জন্য। আগামী বছর ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বছর হবে, নতুন সংবিধান, নতুন পার্লামেন্ট, এই যে ২০,০০০ কোটি টাকা দিয়ে সেন্ট্রাল ভিস্টা তৈরি হচ্ছে, সেখানে নরেন্দ্র মোদী নিজেই বলেছেন নতুন সংবিধান, ভারতবর্ষের নতুন স্বাধীনতা দিবস। একটা তো ৫ই আগস্ট রাম মন্দিরের পূজন করতে গিয়ে তারা বলেছেন ভারতবর্ষের এটা একটা নতুন স্বাধীনতা দিবস। যারা রাম মন্দিরের শিলান্যাসের আগে বাবরি মসজিদকে ভেঙে দিয়ে যারা রাম মন্দিরের জন্য তারা প্রাণ দিয়েছেন, তারাই হচ্ছেন দেশের সবচেয়ে বড় স্বাধীনতা সংগ্রামী। এবার আপনি এলাহাবাদ যান, এখন আমরা এলাহাবাদ স্টেশন বলে কিছু জানি না, এটার নাম হয়ে গেছে প্রয়াগরাজ স্টেশন হয়ে গেছে। আমাদের পশ্চিম বাংলায় আসলেন, এসে এত সুন্দর একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে যে পোর্ট ছিল, সেটার নাম করে দেওয়া হলো শ্যামা। নিজে বললেন নেতাজির আদর্শকে এগিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু এটার নাম করে দিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি ডক ইত্যাদি। এই যে দেশের ইতিহাস, সেই ইতিহাসটাকে কিন্তু একটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রকৃত ইতিহাসটাকে। মানে আপনি ৩০ বছর আমাদের আজকের যে ছোট ছোট শিশুরা, তারা কিন্তু এরপরে নরেন্দ্র মোদীকে স্বাধীনতা সংগ্রামী হিসাবে বলবে তিনি ভারতবর্ষের জন্য এত কিছু করেছেন ইত্যাদি। মানবাধিকার কিন্তু লঙ্ঘিত শুধু এই কারণে, আমি অন্তত বন্ধু মুক্তি কমিটির জায়গা থেকে এইটুকু বলতে পারি যে শুধু তো রাজনৈতিক বন্দীর মুক্তি নয়, রাজনৈতিক বন্দীদেরকে যে গ্রেপ্তার করা হচ্ছে, যে সাধারণ মানুষকে যা আটকে রেখে দেওয়া হচ্ছে, যে কোনো দমন পীড়নমূলক আইন দিয়ে যেভাবে গ্রেপ্তার করে রেখে দেওয়া হচ্ছে, কেন করে রেখে দেওয়া হচ্ছে? কেন একটা আমাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে নির্দিষ্টভাবে একটি সম্প্রদায়ের উপর আক্রমণ নামছে? এই সম্প্রদায়ের বিরুদ্ধে যখন আক্রমণ নেমেছে, তার বিরুদ্ধে আমি যদি না প্রতিবাদ করতে পারি তাহলে মানবাধিকার ক্ষুণ্ণ হবে। আমি যদি প্রতিবাদ না করতে পারি, আমার ধর্মনিরপেক্ষতাটাকে যদি আমি অক্ষুণ্ণ না রাখতে পারি, ক্ষুণ্ণ যদি হয়ে যায়, তাহলে সেটাও কিন্তু একটা বড় স্তরে মানবাধিকার আক্রান্ত। কারণ মানবাধিকার সম্প্রদায়গতভাবে যদি ভাগ করে দেওয়া হয়, যার জন্য দেখবেন ভারতবর্ষের মন্ত্রী পরিষদ বর্গ তারা বারবারই এই বিবৃতি দিচ্ছে। আপনি দেখতে পারবেন যে বাংলাদেশের যে ঘটনাটা, এই যে বাংলাদেশের কুমিল্লাতে একটা দুর্গা পূজার মণ্ডপকে ভেঙে দেওয়া হলো এবং একটা মানে সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা ভয়ঙ্কর মিথ্যা প্রচার চললো। প্রথমে চললো বাংলাদেশের হিন্দু মানুষরা যারা ওখানে সংখ্যালঘু, তাদের সংখ্যা নাকি শূন্যতে এসে নেমেছে। যদি শূন্যতে এসে নেমে থাকে, তাহলে 735টা দুর্গা পুজো, এবছর 1435টা দুর্গা পুজো হয়েছে। দুটো দুর্গা পুজোর মণ্ডপ ভাঙচুর হয়েছে। এটা দিয়ে একটা আমাদের পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ বাংলাদেশের জায়গায় সমস্ত জায়গায় একটা মিথ্যে প্রচার ইত্যাদি চলুন। সবচেয়ে বড় দেখতে পারবেন যে 40,000 মানুষ ধর্মের নামে যারা এই আক্রমণটা করেছে তার বিরুদ্ধে, এত বড় মানুষটা ঢাকাতে যে মিছিল করলো, মশাল মিছিল করলো, ওই 40,000 মানুষের মধ্যে 38,000 মানুষ হচ্ছে মুসলমান মানুষ, যারা বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত। তাহলে এটা কোনো হিন্দু মুসলমানের বিষয় ছিল না। আমাদের দেশে দাঙ্গা লাগানোর জন্য, পরিবেশকে বিনষ্ট করবার জন্য তারা চেষ্টা করলো। ওখানে এত লোক মিছিল করলো কি করে? 40,000 লোক
জানা সেলিমকে ঢাকাতে গিয়ে তারা দাঁড়ালো, অত বড় টর্চ লাইট প্রশাসন যেটা সমস্ত জায়গায়, এবং দেখবেন গোটা দেশে গোটা পৃথিবীতে নতুন করে একটা হিন্দু নিধনের নামে একটা মিথ্যে প্রচার করে আজকে ইস্কন থেকে শুরু করে ভারত সেবাশ্রম সংঘ তারা প্রত্যেকে পর্যন্ত এখানে এনেছে। অর্থাৎ এখানকার সংখ্যালঘু মানুষের উপর নতুন করে একটা আক্রমণ নামাও ইত্যাদি ইত্যাদি একটা দক্ষিণ পূর্ব এশিয়ায় বড় ধরনের প্রচার তারা। আমরা একটা বড় ব্যাপ্তি নিয়ে বন্দি মুক্তি কমিটি আগামী 19শে ফেব্রুয়ারি তারা তাদের রাজ্য সম্মেলন করতে যাচ্ছে। সেদিক থেকে দক্ষিণ 24 পরগনার এই সম্মেলন অভিনন্দনযোগ্য। এত মানুষ জড়ো হয়েছে, যেখানে বন্দি মুক্তি কমিটির উপর পুলিশের নজর পড়ে যে ওনারা কি করেন, কেন ওনারা খাগড়াগড়ের বিষয় নিয়ে বলছেন, কেন ওনারা তাবরেজ আনসারিকে মব লিঞ্চিং করে মেরে ফেলা হয় তার বিরুদ্ধে বলছেন, কেন আমরা সবটা নিয়ে। আমরা নরেন্দ্র মোদীর মতো নই যে ভারতবর্ষে যখন কৃষক আন্দোলন শুরু হলো প্রথমে বললো খালিস্তানি, তারপরে বললো পাকিস্তানি, তারপরে বললো মাওবাদী, তারপরে বললো পাকিস্তানের সীমান্তে এই সমস্ত হচ্ছে ওই জন্য টিকরি বর্ডার ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। আজকে 1 বছর পর 675-এর উপর কৃষক শহীদ হওয়ার পর তারপরে তারা মানতে বাধ্য হয়েছে যে ভারতবর্ষের কৃষকরা তাদের অধিকারের জন্য লড়াই করছে। ওখানেও তাদের মানবাধিকার কিন্তু আক্রান্ত, তারা এই প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে ধান কোথায় বিক্রি করবে, কার কাছে বিক্রি করবে, এই যে একটা বড় করে সরকার একটা বাধ্যতার মধ্যে ঠেলে দিল, তার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করতে জানিয়েছে। এটাই তাদের ছিল মানবাধিকারের প্রশ্ন। আমি যে ফসল উৎপাদন করি সেই ফসলটা আমি যদি চুক্তি চাষের মধ্য দিয়ে যদি আমার কাছ থেকে কোম্পানিরা কিনে নিয়ে যায়, কর্পোরেটরা কিনে নিয়ে যায়, সুতরাং আমি যে ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হচ্ছি মানে আমার মানবাধিকার পূর্ণ হচ্ছে। এটাকে কেউ খালিস্তানি বলছেন, কেউ পাকিস্তানি বলছেন, কেউ মাওবাদী বলছেন, ইত্যাদি ইত্যাদি কথা বলার চেষ্টা করছেন। এবং এত মানুষ দেখবেন লখিমপুর খেলির ঘটনা, যেখানে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী তিনি আজও পদত্যাগ করেননি, তাকে গ্রেপ্তারও করা হয়নি, তার গাড়ি দিয়ে পিছিয়ে কৃষকদেরকে মেরে দেওয়া। এরকম একটা পরিস্থিতিতে মানুষ আন্দোলন করছে। আমি অন্তত এই তালুদর মাদ্রাসার যে এখানে মানুষরা জড়ো হয়েছেন, বেশিরভাগ মানুষ সংখ্যালঘু মানুষ, তাদেরকে এইটুকুন বলবো যে ভারতবর্ষটা আমাদের, ইতিহাসটা যারা তৈরি করেছিল আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে, আজকে নতুন করে তাদের কথা বারবার আমাদেরকে বলতে হচ্ছে। আজকে আমরা আশফাকুল্লাহ খানের কথা বলি, আমরা বিসমিলের কথা বলি, আমরা সিরাজউদ্দৌলার কথা বলি, কিন্তু ওরা নতুন করে স্বাধীনতা থেকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর ব্যাপক মানুষকে তারা, সংখ্যালঘু মানুষকে তারা গ্রেফতার করছে। আজকে সংখ্যালঘু মানুষের নিরাপত্তা আর ধর্মনিরপেক্ষতাকে প্রসারিত করবার জন্য বন্দি মুক্তি কমিটি এটাও একটা লড়াই। আমি আবারও বলছি, সংখ্যালঘু মানুষের নিরাপত্তা এবং তাদের ধর্মনিরপেক্ষতাকে প্রসারিত করবার জন্য বন্দি মুক্তি কমিটি রাজনৈতিক বন্দির মুক্তির দাবিতে যেমন লড়াই করছে, ঠিক একই সঙ্গে এটাও তাদের একটা আমাদের অন্তত সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে। তা নইলে এনআরসি সিএ বিরোধী আন্দোলন, এই আন্দোলনে যখন পিঞ্জরা তোলায় দেবাঙ্গনা করি তাদেরকে গ্রেপ্তার করা, আমরা কিছু বলতে পারবো না। ওখানে সাজ্জিদ ইমামকে কেন বারবার বেল দেওয়া হয় না, আমরা বলতে পারবো না কেন আজকে মিথ্যে কথা বলে এবং ম্যাল প্র্যাকটিস করে একটা কম্পিউটারের মধ্যে মিথ্যে কথা ঢুকিয়ে আজকে সোমা সেন থেকে শুরু করে রোনা উইলসন, গৌতম নাবালকা থেকে শুরু করে এদেরকে গ্রেপ্তার করা। আজকে আমরা কেউ বলতে পারবো না একজন ফাদার, তারা বলছেন উনি খ্রিস্টান, উনি সাহেব, এই ধরনের অর্থাৎ কথা বলে ফাদার স্ট্যান স্বামী, তাকে তিনি নাকি দেশের প্রতি সবচেয়ে বেশি বিপজ্জনক, তাকে হত্যা করা হলো, জেল হেফাজতে, বিচার হেফাজতে তাকে হত্যা করা হলো। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। এই কারণে আমরা গ্রাহাম স্টুয়ার্ট স্টেন্সের সময় বলতে পারিনি অত জোরের সাথে, কিন্তু ফাদার স্ট্যান স্বামীর সময় আজকে গোটা দেশের মানুষ বলছেন, আজকে বিশিষ্ট মানুষদেরকে কারাগারের অন্তরালে। এই যে গডচিরোলিতে 26 জন মাওবাদীকে হত্যা করা হয়েছে, আনন্দের তুম্বের ভাইকে নাকি, আনন্দের তুম্বের ভাইকে মারবার জন্য
এত বড় একটা অপারেশন, এটা শোনার ইত্যাদি। আমার দেশে কোনো গণতন্ত্র নেই, আমার দেশে আমাকে গ্রেপ্তার করা হবে, বিচার হবে, তার সমস্ত কিছু পদে পদে এটা আজকে লঙ্ঘিত এবং এটা আমরা দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবে আজকে দক্ষিণ 24 পরগনার জেলার মানুষের কাছে, নিচের তলার আরো মানুষ যারা ব্যাপক গ্রামাঞ্চলের মানুষ, তাদের কাছে মানবাধিকারের প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন যে প্রচেষ্টার মধ্যে দিয়ে বন্দী মুক্তি কমিটি নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যেন আমরা সংখ্যালঘু মানুষের জন্য শুধু বলছি। মোটেই আমরা আজকে ভারতবর্ষ, সেই ভারতবর্ষে যে সরকারটা আছে সেই সরকারটা একটা সম্প্রদায়ের উপর আক্রমণ নামিয়েছে। শুধু সংখ্যালঘু মানুষ নয়, তারা আজকে বনের অধিকারের আইনকে তুলে দিয়ে আজকে আদিবাসী মানুষের উপর আক্রমণ নামিয়েছে, আজকে সমস্ত অন্য সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণ নামিয়েছে। তাদেরকে রক্ষা করার জন্য শুধুমাত্র কর্পোরেটদের হাত থেকে আজকে এই ধরনের দেশদ্রোহী সরকার যারা আইন মানে না, গণতন্ত্র মানে না, তাদের হাত থেকে রক্ষা করার জন্য বন্দী মুক্তি কমিটির যে প্রচেষ্টা, আমরা আগামী 19শে ফেব্রুয়ারি সম্মেলনের মধ্যে দিয়ে তাকে একটা বড় ধরনের রূপ দিতে পারবো। সমস্ত মানুষকে আহ্বান করবো, রাজনৈতিক দল যে কেউ করতে পারে, তা নিয়ে কোনো বাধা নেই, কিন্তু মানবাধিকারের প্রশ্নে যে আজকে আপনার নিরাপত্তার প্রশ্নে বন্দী মুক্তি কমিটির যে লড়াই, সে লড়াইয়ের পাশে সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষ এগিয়ে আসবেন, এই কথাটুকু বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। কিভাবে শুরু করবো বলুন? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকতো, যেটা বলেছিল যে প্রশ্ন থাকলে তখন উত্তর দিতে দিতে আমি বলতে পারতাম। আমি একটা প্রশ্ন করব। 86টা রেশন কার্ড তারা বাইকে জনের রেশন কার্ড 10 নম্বর ফর্ম ফিল আপ করে 10 নম্বর ফর্ম ফিল আপ করে কোনো অজ্ঞাত ব্যক্তি জমা দিয়েছে। ওই 86 জন খুবই গরিব, দলিত আদিবাসী, এসসি এসটিদের ভিতরে পড়ে ওরা, তাদেরকে রেশন দেওয়া হচ্ছে না। বাড়িগুলি এলাকার ভিতরে পড়ে, সেটা আমি বিস্তারিত বলছি না, আলোচনা করবো। হোসেন ভাইয়ের সাথে আলোচনা করেছি, তো তারা আমাকে অনুরোধ করেছে এই বিষয়ে কিছু করতে। এখানে কি করা যাবে? তারা ভিডিওর সাথে অলরেডি আলোচনা করেছে, বলছে আপনারা ফর্ম ফিল আপ 10 নম্বর ফর্ম ফিল আপ করে দিয়ে দিয়েছেন, আমি কিছু করতে পারবো না। তারা কয়েক মাস যাবত পাচ্ছে না, রেশন পাচ্ছে না। একেবারে অর্থনৈতিকভাবে তারা একেবারে মানে নিঃস্ব বললে চলে। আর কারো কোনো প্রশ্ন আছে? বলো, তারপরে প্রশ্নটা আপনি বলুন। না, প্রশ্নগুলো এসে যাবে, অনেক সময়। একটা বিশেষ অসুবিধার প্রশ্ন যে এতজন অ্যাপ্লিকেশন করেছেন, তারা অর্থনৈতিকভাবে গরিব, কিছু করা যাচ্ছে না। সেটা এক ধরনের অসুবিধা প্রশাসনিক স্তরে, এবং পর্ষদের সাথে কথা বলে যদি কিছু করা সম্ভব হয়। সেটা আমি জানি না, পুরো কাগজপত্র না দেখে কোথাও টেকনিক্যাল ভুল আছে কিনা না দেখে, সেখানে এসএসসি নিয়ে প্রচুর গণ্ডগোল চলছে। হাইকোর্ট পর্যন্ত আপনারা দেখেছেন মামলাপত্র চলছে, পুরোটাই ঘেঁটে আছে। সেখানে আপনাদের বিষয়টাকে কিভাবে আলাদাভাবে করা যাবে সেটা আলোচনা সাপেক্ষ দেখতে হবে। আমার বলার বিষয়, আমি বন্দী মুক্তি কমিটি করি এবং আমি মানবাধিকার সংগঠন, একাধিক সংগঠনের সাথে যুক্ত। 10 তারিখে একটা বিশ্ব মানবাধিকার দিবস হয়েও গেছে, আজকে 12 তারিখ। আমরা যেগুলো আলোচনা করি সেটা আপনাদের সামনে আমরা পেশ করতে পারি, যে আমরা মানবাধিকার মানে আমরা কোনো রাজনৈতিক সংগঠন করি না, আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে দাঁড়াই না। আমরা নিজস্ব বক্তব্য রাখি, যেই সরকারে থাকুক না কেন, তারা যদি মানুষের উপর অত্যাচার করে, দেশের আইন ভাঙে, দেশের কানুন ভাঙে, আমরা তার বিরুদ্ধে সরব করি। সরকারে যাওয়া মানেই সরকার সবসময় মানুষের পক্ষে কাজ করে তা নয়, সরকার মানুষের উপর অত্যাচার করে।
বিভিন্ন সময় আমাদের অভিজ্ঞতা হচ্ছে সরকারের বিরুদ্ধে না যদি বলা যায় তাহলে সে আরো চেপে বসে। আপনারা জানেন যে 1 বছর ধরে প্রায় কৃষকরা আন্দোলন করার পর সবচেয়ে শক্তিশালী কেন্দ্রীয় সরকার তারা কৃষকের কাছে পরাস্ত হল, হার মানতে বাধ্য হল। কৃষকদের বিরুদ্ধে যে কৃষক আইন করেছিল তাকে তুলে দিতে হল। ফলে আন্দোলন না করলে সরকারের সচেতনতা বাড়ে না। আমাদের কাজ দুমুখী, এক হচ্ছে সরকারের বিরুদ্ধে যেমন বলছি আমরা, তেমনি আপনাদের মতো মানুষের কাছে গিয়ে বলা যে অধিকার যেগুলো আপনার আছে সে অধিকার যদি আপনি নিজে রক্ষা না করতে পারেন সবসময় আমরা এসে করে দেবো এরকম বিষয়টা নয়। আপনাদের নিজস্ব কিছু অধিকার আছে, এটা আপনাকে রক্ষা করতেই হবে। সমবেতভাবে হোক, সংগঠিতভাবে হোক, কোনো ব্যানারে হোক, কোনো এলাকাগতভাবে হোক, করতে হবে। এবং সেই করার যে কি করবো আমরা, কি প্রতিবাদ করবো, কোনটা আমার অধিকার, কোনটা আমার অধিকার নয়, এটাই বোঝানোর জন্য আমাদের সংগঠন আমরা করি। মানবাধিকার দিবসটা পালন হয় 10 তারিখে 1948 সালে, আজকের তারিখ নয়। যারা বয়স্ক তারা খেয়াল রাখবেন, 1948 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেভাবে জার্মানি হিটলার ইহুদিদের হত্যা করেছিল, সেই ভয়াবহ দুঃস্বপ্নের স্মৃতিকে আর যাতে না ফিরে আসে, মানুষদের ঢুকিয়ে দিচ্ছে গ্যাস চেম্বারের মধ্যে, ঢুকিয়ে দিয়ে আটকে দিয়ে গ্যাস চেম্বারে মানুষ মেরে দিচ্ছে, বাচ্চাদের ধরে নিয়ে গিয়ে গ্যাস চেম্বারে দিচ্ছে, যে নিজেরা টিফিন খাচ্ছে আর বাচ্চাদের গ্যাস চেম্বারে ঢুকিয়ে দিচ্ছে। এই ভয়াবহ অবস্থা যদি পৃথিবীতে আর কখনো না, তার জন্য সমস্ত দেশ তারা ঠিক করলে এমন কিছু অধিকার থাকা উচিত, সমস্ত দেশের সমস্ত নাগরিকের থাকা উচিত, যাতে একটা নাগরিক পূর্ণ বিকাশ হতে পারে। শিশু, আমার পরিবারের ছেলে মেয়ে লেখাপড়া শিখছে, আর একটা গরিব পরিবারের ছেলে মেয়ে লেখাপড়া শিখতে পারছে না, সে গিয়ে মাঠে খাটছে দিনমজুর হয়ে, দাস শ্রমিক হয়ে, শিশু শ্রমিক হয়ে। এইটা আমাদের অধিকারের ধারণার সাথে মেলে না। প্রত্যেকটা শিশু যে ঘরেই জন্মাক না কেন, তারা পড়াশুনো করবে, তাদের একটা শিশু বেলা থাকবে, তারা খেলাধুলো করবে, পড়াশোনা করতে করতে তারা বড় হবে, সুনাগরিক হবে। আমরা আমাদের ভারতবর্ষে এবং পৃথিবী জুড়ে অর্ধেক শিশুরা খেতে পায় না। আমাদের দেশে এমন একটা জায়গা, অনেক জায়গা আছে যেখানে শিশুরা একবেলা খায়। কি খায়? আপনারা কি খাওয়াবেন আমি জানি না। ওখানে পৃথিবীর, ভারতবর্ষে, আফ্রিকার শিশুরা একবেলা খায় শুধু পান্তা ভাত আর একটু নুন খায়। এবং এখন বেরোচ্ছে এরপরে যে ভারতবর্ষ হবে, শিশুরা সব পেটে খাটো হয়ে যায়, আর তারা পুষ্টি পায় না বলে তারা আর দীর্ঘদেহী হবে না, সব খাটো খাটো হয়ে যায়। এই পৃথিবী আমরা কল্পনা করি। এই পৃথিবী 48 সালে 10ই ডিসেম্বর এই পৃথিবী কল্পনা করে। এই পৃথিবী কল্পনা করেছিল সবাই চাকরি পাবে, সবাই খেতে পাবে, সবাই বাসস্থান পাবে, সবাই সুখে থাকতে পারবে, শোষণ থাকবে না, বৈষম্য থাকবে না। এই স্বপ্ন দেখা হয়েছিল, আমরা দেখিনি, শুধু আমরা মানুষেরা দেখিনি। যারা রাষ্ট্রনায়ক তারা পর্যন্ত এরকম স্বপ্ন দেখিয়েছিলেন। 48 সালে 10ই ডিসেম্বর তারা ঘোষণা করেন, তাতে 30টা ঘোষণা আছে। তাতে বলা আছে একটা মানুষ যদি স্বাধীনভাবে উঠে দাঁড়াতে হয়, মানুষের মতো মানুষ, আত্মমর্যাদা দিয়ে মানুষ, তাহলে এই অধিকার থাকতে হবে। তার মধ্যে একটা হচ্ছে অত্যাচারিত না হওয়ার অধিকার। আপনাকে কেউ মারবে না, কেউ ধরে নিয়ে গিয়ে কোথাও মারতে পারবে না, অত্যাচারিত না হওয়ার অধিকার। শ্রমিক, দাস শ্রমিক করে রাখতে পারবে না। একজন সাধু বাবা কয়েক আগের বছর মারা গেছে, বা এই বছরে পুরো প্রথম দিকে মারা গেছে। তাকে কেউ মনে রাখবে না সাধু বাবা বলে, কেউ মনে রাখবে। কিন্তু তাকে আমরা মনে রাখবো, তিনি সাধু হয়েও তিনি 80-র দশকে বিভিন্ন জায়গায়, উত্তরপ্রদেশ, রাজস্থানে লোকদের ধরে ধরে দাস শ্রমিকে রেখে দেওয়া হবে। বন্ধুয়া বলে, বন্ধুয়া মুক্তি মোর্চা, দাস শ্রমিকে তাদের পরিণত করে দেওয়া হবে। একটা মালিক তাদের বাজার থেকে কিনে নিত, নিয়ে তাদের খাটাতো, কোনো স্বাধীনতা ছিল না।
উনি এই মামলাটা করেন, তার নাম স্বামী অগ্নিবেশ, তিনি মারা গেছেন। আমাদের সঙ্গে ভালো আলাপ ছিল। তাকে আমরা স্মরণ করি যে তিনি প্রথম দাস শ্রমিকদের ভারতবর্ষে মুক্তি দিলেন, যারা ইট ভাটায়, যারা দেশলাই কারখানায় ওইভাবে বছরের পর বছর খাটানো। ফলে আমরা অধিকার পেলাম যে কাউকে দাস শ্রমিক হিসাবে রাখা যাবে না। আমাকে পুলিশ কোনো একটা কারণে, ধরুন বাইরে পুলিশ আছে, কোনো কারণে আমায় গ্রেপ্তার করতে পারে। পুলিশ যদি মনে করে আমি কোনো একটা অপরাধ করে এসে এখন আমি আপনাদের এলাকায় এসে বক্তৃতা দিচ্ছি, আগে একটা খুন করে এসেছি ধরুন, তখন পুলিশ এসে বলতে পারে আপনি 8টার সময় একটা জায়গায় খুন করে এখানে ভদ্রলোক সেজে বক্তৃতা দিচ্ছে, আমাকে ধরে নিয়ে যেতে পারে। ধরার নিয়ম আছে। আমাকে বললো চল, বলতে পারবে না, ধরতে গেলে কাগজে লেখাতে হবে। আমার বাড়ি এখানে নয়, আমার বাড়িতে খবর দিতে হবে আমাকে ধরে নিয়ে গেছে, আমাকে বলতে হবে কোন মামলায় ধরে নিয়ে গেছে, আমাকে বলতে হবে যে আমি জামিন পাবো কি পাবো না, আমার কোনো আইনজীবী আছে কিনা, সব বলে দিতে হবে। আমাকে শরীরটা দেখে নেবে, আমার শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা কাগজে লিখে দিতে হবে, তারপরে আমাকে নিয়ে যেতে হবে। আপনাদের অভিজ্ঞতা কি, আমাদের অভিজ্ঞতা কি? পুলিশ ঘর ভেঙে ঢোকে, গালাগালি দেয়, কাউকে তুলে নিয়ে যায়, মারতে মারতে কোনো আইনের নাম নেই, কোনো আইনের নাম। তারপর ধরুন আমাকে লকআপে নিয়ে গেল, আপনার শুনে মনে হবে আমি গাঁজা খেয়ে সকালবেলা করি, আইনে বলা। ধরুন আমাকে জেরা করছে, তুই কি জানিস ওখানে খুনটা কোথাও হয়েছে? এই যে তুই কি জানিস খুনটা কোথাও হয়েছে, তুই বলতে পারবে না। তোকে ভালো কেক খাওয়াবো, তোকে ভালো বিরিয়ানি খাওয়াবো, বল, এটাও বলতে পারবে না। বললে তোকে পেটাবো, এটাও বলতে। থানায় জেরার নাম করে আমাকে মারা, জেরার নাম করে আমার গালি করা, জেরার নাম করে আমাকে ভালো কথা বলা, তাও বলতে। অর্থাৎ ভয় দেখানো, লোভ দেখানো, টোপ দেখানো করে আমার মুখের কথা বার করে নেওয়া, এইটা পুলিশের জেরার মধ্যে পড়ে। পুলিশ আমাকে জেরা করবে, কিন্তু গালাগালি দেবে, লোভ ভয় দেখাবে, আইনে বলা। আমরা এটা মানুষকে বলি ভয় পাওয়ার কিছু নেই। যদি ধরে আপনি চ্যালেঞ্জ করুন, কেন কেন আমাকে ধরে নিয়ে যাচ্ছে কেন? আমার দেশের আইন হচ্ছে আপনার মুসলমান পরিবারের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য, যেখানে যদি কোনো পুলিশ কাউকে ধরতে আসে, মুসলিম পরিবারের মহিলারা যেহেতু বাইরে সবসময় বেরোত না, রাতে পুলিশ সেই বাড়িতে ঢুকতে পারবে না। ইন্দিরা গান্ধী পরে একটা আইন করে দিয়েছিলেন যে কোনো মুসলমান কেন, হিন্দু মুসলমান কার বাড়িতে যদি মহিলা থাকে রাতে, তাহলে সে বাড়িতে রাতে পুলিশ কাউকে গ্রেফতারের জন্য ঢুকতে পারবে না, সকালবেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে, ভোর হবে তখন বাড়িতে ঢুকতে পারবে। কেউ মানে, কেউ মানে। আইনে ভালো কথা আছে, আমাদের কাজ হচ্ছে তা মানিয়ে নেওয়া। পুলিশ এই জামাটা পরলেই পুলিশের গায়ে মনে হয় একটা দানবের মতো হয়ে যায়, কিন্তু তারও যে একটা নিয়মের মতো যাকে চলতে হয়, এইটা বোঝানোটা একটা আমাদের অধিকারের কাজ। আমরা পুলিশ বিরোধী নয়, পুলিশের কাজ পুলিশ করবে, তো আইন মেনে পুলিশের কাজ করতে হবে। একবার বিচারপতি, এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বলেছিলেন, পুলিশ হচ্ছে জামা কাপড় পরা গুন্ডা বাহিনী। পুলিশের বেশে সংগঠিত গুন্ডা বাহিনী হচ্ছে পুলিশ বাহিনী, তার মতো গুন্ডা কেউ নেই। কোন গুন্ডা, কোন ডাকাত পুলিশের সমান নয়। সে তোলা তোলে, গাড়ি চালিয়ে, সে ইউনিফর্ম পরে লোকের বাড়িতে লোক ধরে নিয়ে যায়, থানায় যদি বন্দোবস্ত না হয় পিটিয়ে মারে। আপনার একটা কাহিনী বলি, এখানকার নয় গার্ডেন রিচ অঞ্চলের নাম আপনারা শুনেছেন, গার্ডেন রিচ, মেজিয়া বুরুজ। ওখানে একটা ছেলে দর্জির কাজ করতো, তার নাম মোহাম্মদ আলম। তাকে এখন থানায় পুলিশ শুইয়েছে, শুইয়ে 4 জন পুলিশ তার বডির ওপর নিচেছে, সব ভেঙে গেছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে যায়। 24টা শরীরে তার আঘাতের চিহ্ন পাওয়া গেছে, মারা যায়। তার মা নাম ছিল জাবেদা খাতুন। মা যখন খবর পায় ছেলেকে থানায় নিয়ে গেছে, লোকমুখে প্রচারিত হয়ে যায় ছেলেকে থানায় তুলে নিয়ে গেছে, মা থানায় যায়, পুলিশ মাকেও লাঠি দিয়ে মারে, জাবেদা খাতুন। আমরা খবর পাই পরে
আমরা পুলিশের বিরুদ্ধে মামলা করি, ও মাকে দিয়ে আমরা পুলিশের বিরুদ্ধে মামলা করি। কত বছর মামলা চলছে জানেন? 26 বছর। আমাদের জীবন যৌবন চলে গেল, আমরা কোর্টে আজও যাই। এই 22 তারিখে শেষ দিন, মামলা শেষ হবে, তারপর রায় বেরোবে। আপনারা কাগজে পড়বেন, মিলিয়ে নেবেন, কাগজে পড়বেন যে গার্ডেন ব্রিজ থানা প্রাক্তন ওসি এবং 3 জন কনস্টেবলের সাজা হয়েছে। আমরা সাজা করিয়ে দেবো। 26 বছর বাদ মা মারা গেছে, জাবেদা খাতুন মারা গেছে, শ্বাসকষ্ট। আমরা মেডিকেল কলেজে নিয়ে গেলাম, বাড়ি নিয়ে এলাম, পরে ধরা পড়লো ক্যান্সার। এবং একটা গরিব পরিবার জাবেদা খাতুনদের ক্যান্সারের আগের বার একটা চিকিৎসা হয়েছিল, তার কোনো কাগজ ছিল না, জলে কাগজ একটু ভিজেও গেছিল, ডাক্তারবাবু আর চিকিৎসা করতে পারছে না, আগের কাগজ না দেখলে পরে চিকিৎসা হয় না। তার 4-5 দিনের মধ্যে জাবেদা খাতুন মারা যায়। দেখুন, মহিলা লেখাপড়া জানে না, জাবেদা খাতুন লেখাপড়া জানতেন, উর্দু ছাড়া কোনো ভাষায় কথা বলতে পারতেন না। আমাদের ইটে খাওয়াতেন। জাবেদা খাতুনকে থানার ওসি বলেছিল, এই সুজাতা বাবুরা এসে গেছে, আমি তো ফেসে যাবো। জাবেদা খাতুনকে বলেছে, শুনুন না, আপনাকে আমরা 2 লক্ষ টাকা দিচ্ছি, ওর ছেলে মারা গেছে, মীমাংসা করে দিন, আমরা 2 লক্ষ টাকা দিচ্ছি। আমরা জানি না সেটা, আমার থানার ওসি গোপনে তাকে ডেকে নিয়ে বলছে, আমরা জানি না। আমার উনি জিজ্ঞাসা করেন, উনি নিজে থেকে থানার ওসিকে কি জবাব দিয়েছিল জানেন? কোনো লেখাপড়া যারা লোক এরকম জবাব দেবে, হয়তো তোর বেটা আছে, বলে হ্যাঁ আছে, তা তোর বেটাকে মেরে আমি 2 লাখ টাকা দিয়ে দিচ্ছি, মামলা আমি তুলব, আমার ছেলেকে আমার চোখের সামনে মেরেছ, আমি তোমাদের পায়ে পড়েছি, ছেলেকে মেরো না, বাঁচাও, তুমি আমাকে মেরেছ, এর আমি শেষ দেখে ছাড়ব। পুলিশ যখন হাইকোর্টের মামলাটা হারিয়ে নেওয়ার জন্য কাগজগুলো নষ্ট করে দিচ্ছিল, আমি জাবেদা খাতুনকে ঘোমটা পরিয়ে চিফ জাস্টিসের ঘরের সামনে ঢুকিয়ে দিয়ে বলি, তুমি উর্দুতে বলো, আমাদের কথা শুনছে না, তুমি বলো। ওর মা তখন দাঁড়িয়ে, এত সাহসী, জাবেদা খাতুন উর্দুতে দাঁড়িয়ে ঘোমটাটা পরে চিফ জাস্টিসের ঘরে, হাইকোর্টের প্রধান বিচারপতির ঘরে উর্দু ভাষায় বললেন, আমার ছেলে ইনসাফ চায়, আমার মামলা শোনা হচ্ছে না। এইটুকু বলাতে আবার নড়ে উঠল। এই মামলা 25 বছর বাদে 26 বছর পড়লো, সাজা হবে। জাবেদা খাতুন মারা গেছেন, ছেলে মারা গেছে, আর ছেলে আছে, কিন্তু আমরা সাজা দিয়ে ছাড়। এই লড়াইটা দীর্ঘ লড়াই, অধিকারের লড়াই। এটা রোজই টিভির সামনে, রোজই আমরা চকমকে আলোর সামনে নয়, রোজ কোর্টে যাই আমরা, 2 ঘন্টা 3 ঘন্টা করে মামলাটা চালাই, অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য। পুলিশ অফিসারের বিরুদ্ধে আমাদের এমনি ব্যক্তিগত কোনো রাগ নেই। তুমি বেরোচ্ছ কেন? তোমাকে এটা চাকরির মধ্যে পড়ে মারাটা? অধিকারটাকে প্রতিষ্ঠা করতে গেলে এক্সাম্পল দিতে হয়, উদাহরণ দিতে হয়। দেখো, পুলিশ অফিসারেরও সাজা হয়, পুলিশ যদি একটা গরিব লোককেও মারে তাহলেও সাজা হয়, যদি ঠিকঠাক মতো আমরা এগোতে পারি। ওই ডাক্তারবাবু রিটায়ার করেছে, কোথার থেকে আমরা ধরে গেলাম, ডাক্তারবাবুকে সেলাম, ডাক্তারবাবুকে সামনে দাঁড়িয়ে হচ্ছে, হ্যাঁ এভাবে মেরেছে। ডাক্তারবাবু যদি লিখে না দিত, যখন মারছে তো আমরা ছিলাম না, ডাক্তারবাবু পরে ডেড বডি যখন পোস্টমর্টেম করছে, ডাক্তারবাবু যদি লিখে না দিত, তাহলে আমরা সাজা দিতে পারতাম না। ডাক্তারবাবু প্রত্যেকটা কোথায় মেরেছে, গায়ে কোন জায়গা, কি দাম, ডাক্তারবাবু সব লিখে দেওয়াতে আজকে মামলা সাজাটা হলো। এটাই আমাদের অধিকারের আন্দোলন। 70 দশক, অনেকের বয়স, ওই সময় আমি তো আমি কোনদিন রাজনীতি করি, ওই রাজনীতি সে সময় যারা করতো, তাদের রাজনীতি ভুল হতে পারে, ঠিক হতে পারে, সবকিছু হতে পারে। তাদের দলের একজন বিখ্যাত লোককে পুলিশ তুলে নিয়ে যায়, নিয়ে গিয়ে ভিক্টোরিয়াতে নিয়ে যায়, গলা কেটে দেয়, কোর্টে পর্যন্ত তুলে, আদালতে পর্যন্ত তুলে। তাহলে আরেকজন নেতার আজমা ছিল, হাঁপানি ছিল, লকআপে নিয়ে গিয়ে হাঁপানির ওষুধ বন্ধ করে দিল।
72 ঘন্টার মধ্যে তিনি মারা গেলেন। আমরা এইগুলো বিচার চাই। এই ক্ষমতাটা কোথাও নেই, মানবাধিকারের কোনো জায়গায় এই ক্ষমতা নেই। পুলিশের হাতে ক্ষমতা দেওয়া যাবে না। সৈন্যবাহিনী, আপনারা বিশ্বাস করবেন না, সৈন্যবাহিনী হাতে কি অসীম ক্ষমতা আছে। সৈন্যবাহিনীকে যেখানে লাগু করা হয় সেখানে তারা মানুষকে শত্রু ছাড়া কিছু মনে করে না, দুশ্মন ছাড়া কিছু মনে করে না। আমাদের ট্যাক্সের পয়সায় চলছে, আমাদের পয়সায় খাচ্ছে, আমাদের পয়সায় বড় বড় গাড়ি করে যাচ্ছে, তো সেই মানুষকে দুশ্মন ছাড়া কিছু মনে করে না। অন্য কোনো ভাষা তারা বোঝে না, একবার দুশ্মন বোঝে। ফলে কাশ্মীরে আমরা গিয়ে দেখেছি কিভাবে অত্যাচার করেছে। 2008 আমি কাশ্মীরে, আমরা অনেকের সাথে গেছিলাম, এরকম ঘরে একটা সভা হচ্ছে। সেই গ্রামটার নাম হচ্ছে, ঠাট্টা করে লোকে বলে, গ্রামটাকে বলা হতো, এখনো হয়তো বলে, যে বিধবাদের গ্রাম। আপনারা বিধবাদের গ্রাম মানে বুঝতে পারছেন? কোনো ছেলে বেঁচে নেই, কোনো পুরুষ নেই ওই গ্রামে। গ্রামটা বিধবাদের গ্রাম। যত মুসলমান ছেলে আছে হয় জঙ্গি বলে মেরে দিয়েছে, নয় পালিয়ে গেছে মিলিটারির ভয়। সেই গ্রামে আমরা এরকম সভা করছিলাম, খালি মহিলারা ছিল, তারা ওই একটা হিজাব দেওয়ার মতো করে তারা ছিল। আমরা এরকম বসে আছি, কথাবার্তা চলছে। হঠাৎ পেছনের গেট দিয়ে একটা মুসলমান মহিলা ঢোকে, পুরো বোরখা, এমনকি ওই যে চোখগুলো জাল দিয়ে যেটা থাকে সেই রকম বোরখা। এবং আমরা বুঝতে পারছি বন্দুক, একটা বন্দুক এরকম আছে, আমরা বোরখা থেকে উঠেছে, আমরা বুঝতে পারছি মহিলা জঙ্গি বোরখা পরে ঢুকেছে। আমরা তো প্রকাশ্য মিটিং করি, আমরা গোপন মিটিং করি না। আমি বক্তৃতা আমরা থামিয়ে আমরা জিজ্ঞেস করলাম উনি কে। আমরা বসেছিলাম কয়েকজন, তা আমাকে একজন হাত চেপে বলছে জিজ্ঞেস করো না। আমরা বলছি আমরা জিজ্ঞেস করবো, তাহলে আমি সবাই থাকবো। মহিলা হয়তো কিছু বুঝতে পারে, কাশ্মীরি ভাষায় কথা হয়, তারপর মহিলা বোরখা খুলে দেয় এবং বলেন আমি ভারতীয় সেনাবাহিনী দ্বারা আমার বাবা মার সামনে, আমার ভাইয়ের খোঁজে এসে ভারতীয় সেনাবাহিনীর সামনে, আমার বাবা মার সামনে ভারতীয় সেনাবাহিনী আমাকে দুবার দর্শন করে। আমি বিচার চেয়ে ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলাম যে সাজা দাও, ইনসাফ চাইবে, ইনসাফ পাইনি, চিঠির কোনো জবাব পাইনি। আজান হচ্ছে, বন্ধ করে নিচে যাও যাও না। প্রিয় মানুষকে পেয়ে গেছি, যিনি বন্দি মুক্তি কমিটির রাজ্য প্রেসিডেন্ট। তাই ইনার কাছ থেকে জেনে নেব এই যে মব লিঞ্চিং, এক মারাত্মক হিংসাজনক মানে গণহত্যা, এ সম্বন্ধে কিছু জেনে নেব তার কাছ থেকে। ভালো আছেন? তা আজ এই যে মব লিঞ্চিং চলে আসছে, মব লিঞ্চিং এটা কি কোনো সামাজিক ষড়যন্ত্র নাকি রাজনৈতিক চক্রান্ত, কি বলে মনে করছেন? না, ঘটনা বিশেষে মানুষের মনে এখন এটা আছে। মব লিঞ্চিং আগেও ছিল, এরকম নয় যে একবারে মব লিঞ্চিং কোনোদিন ছিল। গণপিটুনিতে মানুষকে মারা, চোখ সন্দেহে, সামান্য উপায়, এমনকি আমপাড়া বাগান থেকে পড়ে যাওয়া আম এটা নিয়েও পিটিয়ে মারা, গাছে বেঁধে, এ ঘটনা আগেও। এটা নিঃসন্দেহে সভ্যতার পথে। কোনো মানুষকে যদি কোনো অপরাধ করো তাহলেও তাকে বিচারে কাঠগড়ায় না, তারপরে আমি বিচারকের, আমি অভিযোগকারী, আমি বিচারক, আমি তাকে মেরে ফেললাম, হত্যাকারী হয়ে। আপনি যেমন বললেন যে 2000 মানে আগেও গণহত্যা হচ্ছে, এখনো হচ্ছে, কিন্তু 2014
2014 সালের পরে দেখছি আমরা এটা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে। এর পেছনে আপনার কি বলে মনে হচ্ছে? পর যারা আসছে কেন্দ্রের সরকারে তাদের অন্যতম একটা রাজনীতি হচ্ছে একটি সম্প্রদায়ের প্রতি হচ্ছে বিশেষ মুসলমান সম্প্রদায়ের প্রতি বিশেষের কারণ এবং তারা যেহেতু গরুর মাংস এবং বিদ্বেষ আছে এবং একটা কথিত গল্প তারা ধরে রাখে মানে ঘৃণা বিদ্বেষ থাকার ফল এবং এই আরএসএস বিজেপি সেই সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ ছড়া গণপিটুনিটাকে প্রায় একটা নিয়মিত নর্মাল নিয়ে গেছে। আগে জায়গায় জায়গায় এটা একটা নর্মাল ভারতের রাজনীতির মধ্যে একটা নর্মাল জায়গা করে নিয়েছে গণপিটুনি, সেটা 2014 সালের মধ্যে এবং দেখা যাচ্ছে ক্রমাগত সংখ্যাগুলো বাড়ছে এবং উত্তরপ্রদেশ জুড়ে রাজস্থান জুড়ে গণপিটুনিতেই যেন একটা কাজ এরকম হচ্ছে। যিনি দুর্ঘটনায় মারা গেলেন দুঃখজনকভাবে বৃন্দাবন, তিনি নভেম্বর মাসে 10-11 তারিখে একটা ইন্টারভিউতে মিলিটারি প্রধানমন্ত্রী একজন যার আইনের শাসনটা তুলে ধরা উচিত, যিনি মিলিটারি যার সংবিধান মেনে চলা উচিত, তিনি লোককে বলছেন না পিটুনি দেওয়া আইন নিজের হাতে তুলে নাও, বিচারটা নিজে করে দাও, নিজেই অভিযোগ। আমার বিরুদ্ধে কারণ পার্সোনাল রাগ আছে, আমি একটা সম্প্রদায় ভুক্তাই মুসলমান বলেই আমার ঘরে একটা ভোট চাইছে, এইটা আমরা নিন্দাজনক, এটা বন্ধ হওয়া উচিত এবং এটা কেন্দ্রীয় সরকার সরাসরি দায়ী। রাজনীতি না, রাজনীতিটাই তাদের এটা রাজনীতি, এটা যে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা বিরুদ্ধে ছড়া, আস্তে আস্তে তাদের পেটাও, তাদের মানুষ ভয় সন্ত্রাসের মধ্যে তাদের এবং গরু খাওয়ার নাম করে হোক, অন্য কোনো কারণে হোক, শুধুমাত্র মুসলমান হওয়ার জন্য, দলিত হওয়ার জন্য পেটাও, এটা ওদের নীতির মধ্যেই। এটা ওদের যেভাবে জার্মানিতে জার্মানদের ইহুদি বিরোধী একটা বিদ্বেষ ছিল, এরা ভারতবর্ষে সেই বিদ্বেষটাকে নিয়ে। আপনার কাছ থেকে জেনে নেব যে এই যে মব লিঞ্চিং একটা নৃশংস হত্যা, তো এই হত্যা কারা বেশি সব থেকে শিকার হয়েছে? শিকার এই মব লিঞ্চিং এর শিকার কারা হয়েছে বেশি? আর দলিত এবং আদিবাসী সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় এবং দলিত সম্প্রদায় সবচেয়ে বেশি। এবং আপনি দেখতে পাবেন যে এও দেখতে পাবেন পাহেলুকে যখন মারা তারপর তার যখন কোর্টে মামলায় গেল, ওমা তার ভিডিও চালানো হচ্ছে, কোর্ট বলছে যে ভিডিওটা স্পষ্ট এবং পাহেলু খানকে যারা মানল তারা বেকুফি বা আরেকটা আপনি রাজনীতির কথা বলছেন যে গণপিটুনি দেওয়ার পর বেল পাওয়ার পর তাকে ফুলের মালা দিয়ে প্রণাম করা কোনো কেন্দ্রীয় মন্ত্রী আগের বার করেছিল 19 সালের আগে। গণপিটুনিতে তারা ধরা পড়ল, তারা জামিন পেয়ে গেল, তাদের মালা দিচ্ছে, তারা কী বার্তা দিচ্ছে? গণপিটুনি যারা মানে তারা ভালো কাজ করে, এই বার্তা যাচ্ছে, ওটা মালা দেবেন। এবং এইটা একটা নীতি হওয়ার ফলে, একটা নীতি হওয়ার ফলে তাতে উল্লাস প্রকাশ করা, একজনকে বিমর্ষভাবে মারছেন, তার ভিডিওতে দেখানো হচ্ছে, উল্লাস প্রকাশ, তাকে লোকে সম্মান দিচ্ছে, তার হয়ে টাকা তুলে দিচ্ছে। এইটা ভারতের রাজনীতিটা করে অমানবিক জায়গায়। তা এই যে মব লিঞ্চিং এই নৃশংস হত্যা, এটা তো ছাড়া মানে চলতে পারে না, একে যে বন্ধ করার জন্য, এটা শেষ করার জন্য আপনার মত কি? মানে আপনি কি চাইছেন সরকার? আইনের শাসন প্রতিষ্ঠা করবে সরকারের তরফ থেকে, যারাই মানুষ তাদের সাজার ব্যবস্থা বড় তো প্রচার করতে হবে, যেভাবে প্রচার করে সিগারেটের বিরুদ্ধে, ক্যান্সারের বিরুদ্ধে, সেভাবে অনাবরত প্রচার করতে হবে যে মানুষকে পিটিয়ে মারানো অপরাধ, এটা অমানবিক, সভ্যতে সেটা হতে পারে না। এবং মানুষের মধ্যে এই সেন্সিটাইজেশন, এই সংবেদনশীলতা জাগাতে হবে। কী করে জাগাবেন? যেন নিজেই মারার পদ্ধতি এখন আমাদের বলতে হচ্ছে, আমাদের মানুষদের বারবার বলতে হবে গণপিটুনিতে যেও না, এই ফাঁদে পা দিও না, কাউকে মারবে না,
তোমার যদি মনে হয় কেউ অপরাধ করেছে নিয়ে আদালতে যাবো বা বিচার আমরা বিচারপতি পয়সা দিয়ে রেখেছি সেখানে বিচার হবে। তা বলছি এই মব লিঞ্চিংয়ের বিরুদ্ধে কোনো আইন তৈরি হয় না এখন একটা চেষ্টা চলছে মব লিঞ্চিংয়ের বিরুদ্ধে একটা আইন করার, কোনো একটা রাজ্য সরকার, আমি রাজ্য মনে করতে পারছি না, দুদিন আগে কাগজেই দেখলাম যে একটা রাজ্য সরকার মব লিঞ্চিংয়ের বিরুদ্ধে একটা আইন প্রণয়নের চেষ্টা করছে। অবশ্যই মব লিঞ্চিং এমনিতেই বিরোধী। আমি আপনাকে পিটিএম আছে খুনের মামলা হবে, খুনের মামলা হবে, 32 নম্বর ধারা আছে গ্রুপ একজন তো মানে না, মব লিঞ্চিং মানে অনেকে মিলে আমাদের প্রভিশনই আছে ইন্ডিয়ান পেনাল কোডে 32 নম্বর ধারা আছে যে গ্রুপ পেরেছে মার্ডার 302/34 সেকশন, সেটা দিয়ে আমরা এপিডিআরের তরফ থেকে নৈহাটিতে ট্রেন থেকে আমরা ফেলে দিয়েছিল দিয়ে মারার পর আমরা মব লিঞ্চিং মামলা ওই ধারাতেই করেছি। মব লিঞ্চিং আইন হলে ভালো, কিন্তু আইন হওয়ার আগেও যে আমাদের পেনাল কোডে আছে 302 এবং 34 নম্বর ধারা যে গ্রুপ অ্যাকশন সদিচ্ছা থাকতে হবে। পুলিশও তো এটা হলে মারা, পুলিশও মবের মধ্যে ঢুকে পিটিয়ে দিল, পুলিশ যাকে মারছে তাকে বাঁচালো না, প্রচুর মেলে দেওয়ার পর তাকে নিয়ে গেল আমরা হাসপাতালে। অশেষ ধন্যবাদ আপনাকে। এই এতক্ষণ আমরা কথা বলছিলাম বন্দিমুক্তি কমিটির রাজ্য সভাপতির সাথে। তা আমরা পেয়ে গেছি বন্দিমুক্তি কমিটির ডিস্ট্রিক্ট সেক্রেটারিকে, এনার কাছ থেকে জেনে নেব যে আজকে যে এখানে মব লিঞ্চিংয়ের প্রতিবাদে একটা সভা অনুষ্ঠিত হলো, তো এই সভাটা অনুষ্ঠিত করলেন কেন, এর উদ্দেশ্যটা কি? বিষয়টা হচ্ছে আমার জেলাতে RSS বহুদিন ধরে কাজ করে আমরা যে জনবসতিগুলো বাস করে যারা আছে এখানে 90% SC ST মানুষের বাস, 90% পায়। এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিডিউল কাস্টের সংখ্যা বেশি, তারপরে OBC কিছু আছে, OBC সংখ্যা খুব কম, ব্রাহ্মণ আছে, এখানে ক্ষত্রিয় বৈশ্য নেই। এখানে খুব সুচতুরভাবে ইতিহাস ছিল, মানে RSS এমনভাবে একটা মগজগুলো ধোলাই করেছে যে মুসলমান মানেই হচ্ছে জঙ্গি সন্ত্রাসী, মুসলমান 4-5টা বিয়ে করে, মুসলমানরা হচ্ছে যে অনেকগুলো বাচ্চা নেয়, হ্যাঁ, তারা পাকিস্তানের পতাকা তোলায়, এই সমস্ত মানে বিষয়গুলো তাদের মধ্যে এমনভাবে বিষয় দেওয়া হয়েছে যে মানুষ এটা নিয়ে মেতে আছে যে মুসলমান হচ্ছে আমাদের ভারতীয় নয়, মুসলমানরা বিদেশি, এইটাই ধারণাটা করে উঠেছে। যার ফলে আমার জেলাতে ইতিমধ্যে আমরা 4টে মব লিঞ্চিংয়ের আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করেছি। একটা হচ্ছে কালিকাপুরে সুরাব হোসেন, এটা আপনারা জানেন পুলিশ কর্মী, বেধড়ক পেটানো হয়েছে। পুলিশ কর্মী পরিচয় থাকা সত্ত্বেও সোনাপুর থানার পুলিশ তাকে ভাইরাল হয়েছে। আমরা তার নিয়ে সংখ্যালঘু দপ্তর, হিউম্যান রাইটস কমিশন, মহিলা কমিশন তার স্ত্রীকে নিয়ে গেছি, শিশু কমিশনে একজন চাইল্ড শিশু অত্যাচার করা হয়েছে, সেখানেও গেছি। আমরা বন্দিমুক্তি কমিটি যেখানে মব লিঞ্চিংগুলো ঘটে আমরা টিম করে বন্দিমুক্তি কমিটি সেখানে যাই, 10 জন 12 জন করে যায়, গিয়ে সেখানে তদন্ত করি যে লিঞ্চিংটা হলো কেন, কী কারণে হলো, এটা কারণটা অনুসন্ধান করি। কারণ অনুসন্ধান করে আমরা যেটা করি সামর্থ্যের মধ্যে আমরা একটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট করি, এবং রিপোর্ট করে আমরা সে এলাকার থানা প্রশাসনের যোগাযোগ করি। আমরা তারপরে উচ্চ পর্যায়ে হিউম্যান রাইটস কমিশন, মহিলা কমিশন, তারপরে SST মাইনরিটি কমিশন, আদিবাসী দলিত নিবেদন হলে মাইনরিটি কমিশন, আমরা SC ST কমিশনের কাছে যাই, আমরা গিয়ে তদন্ত বলি এই ঘটনা ঘটেছে, এগুলো তার পূর্ণ বিচার চাই, এই মানুষটা বিচার চাই, এইগুলো আমরা কাজ এগুলো করে থাকি। মুসলমানরা যদি অত্যাচারিত হলে আমরা মাইনরিটি কমিশনে যাই, দলিত আদিবাসী অত্যাচারিত হলে আমরা SC ST কমিশনের কাছে যাই, চিঠি দিই, দরখাস্ত দিই, জানাই যে ফ্যাক্ট রিপোর্ট সহ পাঠায় যে ঘটনা বলে এই, এবং যাতে করে প্রকৃত যারা যে মানুষগুলো মারছে তারা শাস্তি পায়, এটা হচ্ছে বিষয়। আপনার মতে কি এর পেছনে কোনো রাজনৈতিক নেতাদের হাত আছে? রাজনৈতিক নেতাদের হাত নেই, এটা একটা মতবাদ আছে, যে মতবাদটা এখানে যে রাজনীতি দলগুলো আছে এখানে সেই সব প্রধান আমরা বলি ব্রাহ্মণ্যবাদী মনুবাদী দল। এই ব্রাহ্মণ্যবাদ মনুবাদ হচ্ছে অসাম্যের দল, এরা মানুষের মধ্যে ভেদাভেদটা জিয়ে রাখুক এরা চায়। এটা মনুসংহিতা স্পষ্ট লেখা আছে, মনুসংহিতা স্পষ্ট লেখা আছে দলিত আদিবাসী ধর্ষণ করলে কোনো পাপ হবে না, ব্রাহ্মণদের পাপ হবে না, ব্রাহ্মণ একটা পুণ্যের কাজ হবে। কারণ বরঞ্চ বলা হয়েছে ব্রাহ্মণদের ভালো গুণটা নাকি দলিত মানুষের প্রবেশ করে,
তাই ব্রাহ্মণ দেবের অবাধে আমাদের মনে ধর্ষণ করে কোনো বিচার হয় না। তাহলে ধর্মীয় নির্দেশ আছে, মনুসংহিতার নির্দেশ আছে, কিন্তু যারা এই উপরে এটা চলছে মনুসংহিতার নির্দেশটা আছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মনুসংহিতা SC ST-টা বইটা পড়েনি, ওটা চোখে দেখেনি। এই মব লিঞ্চিংয়ের সমাধান আপনি কিভাবে চাইবেন, মানে সরকারের কাছে কিভাবে আপনি প্রস্তাব রাখবে যাতে এই মব লিঞ্চিং আর জীবনে মানে কখনো না হয়? বলবো যে প্রথম ইমিডিয়েট যে সমস্যা হচ্ছে, যারা এই দোষী তাদের শাস্তি দিতে হবে, তাদের কঠোর শাস্তি দিতে হবে, তাদেরকে ফাঁসি দেওয়া চায় যারা মব লিঞ্চিং ঘোরাচ্ছে। এক দ্বিতীয়ত জনগণ নিজের হাতে আইন তুলে নিচ্ছে, এই বলানো উচিত আইন নিজের হাতে তোলা উচিত নয়, প্রশাসন সরকারের তাদেরকে তোলা উচিত। ইমিডিয়েট যে কাজটা করতে হবে আমরা এটা করছি, আমরা আমাদের SC ST মানুষের কাছে যাচ্ছি, ছোটো বৈঠক করছি, বোঝানোর চেষ্টা করছি ভাই এরা আমাদের শত্রু নয়, এদেশে আছে। আমরা ভারতবর্ষের সংস্কৃতি বলে বিশ্বাস করি, যেখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে থাকে মহান। এই নানা ভাষা থাকবে, নানা মত থাকবে, এটা ভারতবর্ষের বৈচিত্র্য। বাবা সাহেব আম্বেদকর এই বৈচিত্র্যময় সংবিধান নিয়েই তাই লিখে গেছেন। তিনি সংবিধানে যে প্রস্তাবনা লিখে গেছেন, প্রস্তাবনা পরিষ্কার ঘোষণা করেছেন যে এখানে প্রত্যেকটা ব্যক্তি তার ধর্ম, তার মত, তার সামাজিক ন্যায় বিচার পাবে, সব কিছু সংবিধানে বলা আছে। কিন্তু দুর্গাপূজার সংবিধানকে আমরা মানছি না, সংবিধান দেওয়া হচ্ছে। সে কারণে আমরা যে সংবিধানটা মানুষদের নিয়ে যাওয়া, বাবা সাহেব আদর্শকে আমরা বলছি, বাবা সাহেব যে আদর্শ আছে, আইডিওলজি আছে, বাবা সাহেব আদর্শ ঘরে পৌঁছে এটা দিলে আস্তে আস্তে মানুষ মঞ্চে নিভে যাবে। আমার সঙ্গে বহু হিন্দু ছেলেরা এসেছে 20-25 জন, তারা আগে ভুল রাস্তা ছিল, তারা আর ওই মত পোষণ করতো, আর বিজেপি করছে বলে সেটা ছিল। তারা এখন মিটিং করার পরে 20-25 জন ছেলে ছাত্র তারা আমার সঙ্গে আছে, যারা এর থেকে বিরোধ। যদি এইভাবে কাজ করতে মব লিঞ্চিংয়ের সমাধান ইমিডিয়েটলি সরকার না করে, কোনো আইন না বের করে, তাহলে আপনার কমিটি কি সিদ্ধান্ত নেবেন? আমরা এখানে একটা মিটিং ডেকেছি, দক্ষিণ চব্বিশ জেলার সমস্ত ব্লক থেকে কর্মীদের নিয়ে কমিটি সম্মেলন করছি, এবং তাদের দায়িত্ব দেবো আপনার এলাকায় আমার দলীয় আদিবাসী যার যার সমস্ত যোগাযোগ আছে, আমার বন্ধু বাবা আত্মীয় স্বজন নিয়ে আমরা সেখানে গ্রুপ মিটিং করবো, সেমিনার করবো, সিম্পোজিয়াম করবো, করে তাদের প্রশ্ন করবো বলছে তারা কেন মারছে, এই মারার কারণটা থেকে প্রশ্নটা যদি দিয়ে দেওয়া যায় যে আসলে তার ভুল রাস্তা আছে। আর আমাদের বিশ্বাস, আমরা বাবা সাহেব আদর্শে বিশ্বাস করি, আমরা মনুষ্যের মধ্যে অসাম্য আছে, এই অসাম্য দূর করতে গেলে এইভাবে সেমিনার করে নিয়ে অনুষ্ঠিত হলো মব লিঞ্চিং, এক নিঃশর্ত হিংসামূলক গণহত্যা। এর প্রতিবাদে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। যে এখানে এসে যেটা দেখা গেল, এই সভাতে সব বক্তারা পরিস্ফুট মানে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে, মানে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে মব লিঞ্চিং সরাতে হবে। তাদের যে ক্রোধ, তাদের যে মানে রাগ, সেগুলো একদম স্পষ্ট ভাষায় বোঝা গেছে। আর এই মব লিঞ্চিং যত তাড়াতাড়ি দূর হয় তত আমাদেরও ভালো, জনগণের ভালো। জয় ভীম, জয় ভারত।